আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটাকে মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আজকে আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর কথা বলার চেষ্টা চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই ও ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দ, আপনারা সবাই আশা করব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি এবারে একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। যাই হোক, আমি এর আগেও বেশ 2 থেকে 3টা ঘটনা আপনাদেরকে উপহার দিয়েছিলাম। এবারও আপনাদেরকে নতুন একটি ঘটনা উপহার দিব। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি আমি বেশ মনোযোগ দিয়ে একজনের থেকে শুনেছি, তারপরে আপনাদের মাঝে প্রকাশ করব। আমি আমাকে ঠিক যেভাবে পাঠিয়েছে আমি ঠিক ওইভাবেই আপনাকে পাঠিয়ে দিলাম সুমন ভাই। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যাই হোক, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। সাল 2001। আমাদের গ্রামে ঠিক রাত 3টা বাজে। এই সময়ে কারো কান্নার আওয়াজ শুনলাম। আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম। ঘুম থেকে লাফিয়ে উঠলে একটি টর্চ হাতে নিয়ে দরজাটা খুলে বাইরে বের হলাম। বাইরে বের হয়ে দেখলাম আমার বাড়ির সামনে আমার একটি পাড়াপড়শি কাকা আছে। তার নাম রুহুল আমিন। রুহুল আমিন কাকার কোনো সন্তানাদি ছিল না। আমাদের পাড়ার সবাই রুহুল আমিন কাকাকে রুহুল আমিন বলে ডাকত। রুহুল আমিন কাকাই বললাম আমি, তাই রুহুল আমিন কাকা কিছুদিন যাবৎ অসুস্থ ছিল। আমি খুবই দ্রুত ঘরের ভিতরে গেলাম, যে দেখি কাকা মাটিতে লুটিয়ে পড়ে আছে। কাকি তার পাশে বসে কান্না করতেছে, ধরে কান্না করতেছে। তার মুখের দিকে যেন তাকানো যাচ্ছে না। রুহুল আমিন কাকার মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখে যেন এক ঝাঁপ কালো ছায়া মনে হয় বসে আছে। কারণ রুহুল আমিন কাকা হয়তোবা কিছু দেখে ভয় পেয়েছে, ভয় পেয়ে মারা গিয়েছে। আমি কি করব? আমি খুবই দ্রুত যে আমার আব্বুকে ডাক দিলাম। আমার আব্বু ঘর থেকে বেরিয়ে এলো, এসে দেখে রুহুল আমিন কাকা মাটিতে লুটিয়ে পড়ে আছে। আমি আমার আব্বুকে সঙ্গে নিয়ে কাকাকে বিছানায় শুইয়ে দিলাম, দিয়ে তার মুখটা বেশ ভালোভাবে মুছে দিলাম, দিয়ে নতুন একটি চাদর দিয়ে তার মুখটা ঢেকে দিলাম। আব্বু আমাকে বলল, তুই তোর আলম কাকার কাছে যা, যে বল রুহুল আমিন কাকা মারা গিয়েছে, তাকে দাফন করতে হবে। কাকি বলল, যত তাড়াতাড়ি পারেন দাফন করে দিন, কারণ লাশটাকে এত রাত পর্যন্ত রাখা মোটেও ঠিক হবে না। আমি চাই রাতে রাতেই তাকে কবর দিয়ে দিতে। আমার তো কোনো আত্মীয় স্বজন নেই, কেউ দূরে থাকে না যে সে আসবে। হ্যাঁ, আমি কথাগুলো শুনে চলে গেলাম। আমি খুবই দ্রুত যেয়ে আলম কাকাকে ডাক দিলাম। আলম কাকা ঘর থেকে বেরিয়ে এলো, এসে আমাকে বললো, কে খবর ভাতিজা এত রাত্রে? আমি বললাম, কাকা রুহুল আমিন কাকা মারা গিয়েছে, আপনি খুবই দ্রুত চলেন। রাতে রাতেই কাকি বলেছে কাকাকে দাফন করে দিতে। আলম কাকা আমাকে বলল, এত রাত্রে কবর খুঁড়তে যাব? আমি বললাম, কি হয়েছে, তা কবরস্থানে তো সমস্যা হবে না, আপনি চলুন, আপনার সঙ্গে দরকার পড়ে আমি যাব। তাই বলে আলম কাকাকে নিয়ে আমি খুবই দ্রুত চলে এলাম। এসে আলম কাকা আমাকে বলল, তোমার যাওয়ার কোনো দরকার নেই, আমি যাচ্ছি কবরস্থানে কবর খুঁড়তে। হ্যাঁ, তাই বলে আলম কাকা চলে গেল একা একা কবরস্থানে। হঠাৎ করে কিছুক্ষণ পরে আলম কাকার চিৎকার শুনলাম। আমি আমার আব্বুকে নিয়ে খুবই দ্রুত দৌড়ে গেলাম কবরস্থানে, যে দেখি আলম কাকা মাটিতে লুটিয়ে পড়ে আছে। আলম কাকার চোখেও যেন খুবই ভয়ানক কিছু পড়েছে। আমি বেশ ভালোভাবে লক্ষ্য করলাম আলম কাকা কিছু একটা দেখে ভয় পেয়েছে অবশ্যই, যার কারণে চোখ দুটো এত বড় বড় করে আছে। আমি আলম কাকার শরীরে হাত দিয়ে দেখলাম আলম কাকাও মারা গিয়েছে। একই রাত্রে 2 জনের মৃত্যু, তাও 2 জনে কিছু না কিছু অবশ্যই তো দেখেছে। এই মৃত্যুর রহস্য কিভাবে উদ্ঘাটন করব? মৃত্যু হতেই পারে, স্বাভাবিক বিষয়,
কখন কোন জায়গায় কার মৃত্যু লেখা আছে এক আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু এরকম ভাবে এক রাতে দুইজনের মৃত্যু, বিষয়টা খুবই অস্বাভাবিক। আমরা রাত্রে আর কিছু করলাম না। পরের দিন সকালবেলা আমার পাড়া থেকে কিছুটা দূরে আর একটি পাড়া আছে, সেখান থেকে একটি লোক এলো। এসে দিনের বেলা কবর খুঁড়ে দুইজনকে দাফন করে দিলাম। দিয়ে আমরা সেই কবরস্থানটা নিয়ে খুবই দুশ্চিন্তার ভিতরে আছি। সারা রাত গেছে, কেউ ঘুমাতে পারেনি। দুজন লোক একই রাতে মারা গেল, একই সঙ্গে কিছুক্ষণ আগপাছ। বিষয়টা ভেবেই যেন শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আর আমার বারবার মনে হচ্ছে আলম কাকার কথা। আলম কাকা মূলত আসতে চায়নি, আমি জোর করে নিয়ে এসেছি তাকে। আমার কারণেই হয়তোবা কাকার মৃত্যু হলো। এসব কথা ভাবতে ভাবতেই সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যার পরে আমি একটু ঘর থেকে বের হয়েছি। ভাবলাম দোকানে যেয়ে কিছু একটা খেয়ে আসি। শরীরটা ভালো লাগতেছে না, ভাত খেতে ইচ্ছে করতেছে না। আমি দোকানের দিকে রওনা দিলাম। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। কবরস্থানের পাশে যেতেই হঠাৎই কারো একটা কান্নার আওয়াজ আমার কানে ভেসে এলো। সে আওয়াজটা খুবই পরিচিত, কিন্তু এত পরিচিত আওয়াজ, আওয়াজটা কার আসলে? আমি মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। মনোযোগ দিয়ে শুনতে শুনতে দেখলাম এটা তো অন্য কারো আওয়াজ না, এটা তো রুহুল আমিন কাকার আওয়াজ। রুহুল আমিন কাকা কান্না করতেছে, তাও এই রাত্রেবেলা। আমি টর্চ মারলাম কবরস্থানের দিকে, দেখলাম কেউই নেই। আবারও অপোজিটে আর একজনের কান্নার আওয়াজ আমার কানে ভেসে এলো। এটা অন্য কারো কান্নার আওয়াজ না, এটা আলম কাকার কান্নার আওয়াজ। আলম কাকা যেন বলতেছে, শুধু তোমার কারণে আমার মৃত্যু হয়েছে, তোমার কারণে আমার মৃত্যু হয়েছে। যদি তুমি আমাকে জোর করে না নিয়ে আসতে, তাইলে হয়তো বা আমার মৃত্যু হতো না। বিষয়টা শুনে যেন আমি অবাক হয়ে গিয়েছি। আমি ওখানে আর দেরি করলাম না, খুবই দ্রুত ওখান থেকে দৌড়ে পালিয়ে এলাম আমার বাড়িতে। এসে সব ঘটনা খুলে বললাম আমার আব্বুকে। আমার আব্বু আমাকে বলল, তোমার আর কবরস্থানে যাওয়াটা মোটেও ঠিক হবে না, তুমি আর দেরি করবে না। আগামীকালই তুমি ঢাকার উদ্দেশ্যে রওনা দাও, তুমি ঢাকায় চলে যাও। ওখানে তোমার বড় মামা আছে, সেখানে থাকবে। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমি পরের দিন সকালবেলা চলে গেলাম ঢাকার উদ্দেশ্যে। আমি ঢাকায় পৌঁছে গিয়েছি। ঢাকায় পৌঁছে গেলে কি হবে? হয়তোবা সে আমার অপেক্ষায় থাকবে। আমার কাকার মৃত্যুর জন্য আমি দায়ী থাকবো। আমার কাকার মৃত্যুটা আমাকে যেন কুরে কুরে খাচ্ছে। সে একই প্রশ্ন বারবার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। যদি এই রাত্রেবেলা আমি তাকে না ডাকতাম, তাহলে হয়তোবা সে এখনো বেঁচে থাকতো। তার ফ্যামিলির সবাই আমাকে দোষ দিবে, কারণ সে আসতে চায় না, আমি তাকে জোর করে নিয়ে এসেছি। এসব নানান প্রশ্ন আমার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। তার থেকে বেশি ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, এই রাত্রেবেলা আলম কাকা কবরস্থানে কি বা দেখলো, দেখে এত ভয় পেয়েছে। এত অল্প বয়সে স্ট্রোক করে মারা গেল, কিছু একটা তো অবশ্যই দেখেছে। আমি আমার মামাকে সব ঘটনা খুলে বললাম। আমি আমার মামাকে বললাম, আমি এখানে থাকতে পারবো না, আমার বাড়ি যেতে হবে। আসলে আলম কাকা কিভাবে মারা গেল এটা আমার বের করতেই হবে। আলম কাকাকে কে বা মারলো? ওই কবরস্থানে তো কোনো খারাপ জিনও নেই বা খারাপ কিছু নেই। আমরা অনেকবারই রাত্রে ওখানে অনেক লোককেই জানাজা দিয়েছি, অনেক লোককেই দাফন করেছে। এরকম সমস্যা তো কোনো সময় হয়নি। হঠাৎ করে এই সমস্যাটা কেন হলো, এটা আমাকে খুঁজে বের করতেই হবে। আমি আমার মামাকে সঙ্গে নিয়ে চলে এলাম আমাদের গ্রামে। এসে আমি আমার ঘরে ঢুকলাম। আমার বাবা আমাকে দেখে তো প্রচণ্ড রেগে গিয়েছে। আমাকে বলল, কেন এসেছিস? আমার মামার উপর প্রচণ্ড রাগ। আমার মামা বলল, তুমি তোমার ছেলেকে চেনো না, সে কি রকম? সে আমাকে জোরপূর্বক এখানে নিয়ে এসেছে। তুমি তোমার ছেলেকে বেশ ভালো করেই চেনো, জানো না সে এক জিদ্দে? আমাদের গ্রামের ভাষায় বলে এক জিদ্দে, তার মানে যে কোনো কথা বললে এ কথার ঘোরায় না, তাকে মূলত বলে থাকে। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। সেই রাত্রেবেলা আমি আবারও চলে গেলাম কবরস্থানে। এবার দেখলাম কারো কান্নার আওয়াজ নেই। আমি বুক ভরা সাহস নিয়ে আর মন ভরা আশা নিয়ে
কবরস্থানের ভেতরে ঢুকে পড়লাম এই ভেবে যে এবারে এই সমস্যার সমাধান আমি করতে পারবো ইনশাল্লাহ। এরকম কিছু ভাবতেছি আর দোয়া কালাম পড়তেছি। দোয়া পড়তেছি আর কবরস্থানের ভেতর বেরিয়ে এগিয়ে যাচ্ছি। টস আমার হাতে, শুধু টস না, আমার হাতে একটি লাঠিও আছে। যদি খারাপ কিছু দেখি তাহলে আমি লাঠিটা নিয়ে নিজের রক্ষাটুকু করতে পারবো, এমনটা আশা নিয়ে আমি কবরস্থানের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই যেন চতুর্দিকে ঘন কুয়াশা দিয়ে ঢেকে এলো, সামনে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ করে কবরস্থানের লাইটটা যেন বন্ধ হয়ে গেল। কবরস্থানের লাইটটা বন্ধ হয়ে যাওয়া আমার অস্বাভাবিক মনে হলো, কারণ এটা তো সোলার প্যানেলে চলে। এটা সারাদিন চার্জ হয় আর সারা রাত জ্বলে থাকে। এসব কত ভাবতেছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে কবরস্থানে আলো এলো। আমার মনে আর কিছুটা সাহস জন্মালো যে আলো তো চলে এসেছে, আর কোনো সমস্যা হবে না। এর ভিতরে কিছুটা দূরে থেকে কারো কান্নার আওয়াজ আমার কানে ভেসে এলো। আমার আর বুঝতে বাকি রইল না, এটা আলম কাকার কান্নার আওয়াজ। আলম কাকা আমাকে বলতেছে, তোর কারণে আমার মৃত্যু হয়েছে, তোকে আমি শান্তিতে ঘুমাতে দিব না। যদি তুই এখানে আমাকে না নিয়ে আসতি তাহলে হয়তো বা আমার মৃত্যু হতো না। শুধুমাত্র তোর কারণে আমার মৃত্যু হয়েছে। আমি কবরস্থানের পাশে দাঁড়িয়ে অধরে কান্না করতে লাগলাম। আমি আমার কাকাকে বলতেছি, কাকা আমি জানতাম না এখানে এলে তোমার কোনো ক্ষতি হয়ে যাবে। যদি জানতাম তাহলে আমি কখনো তোমাকে এখানে নিয়ে আসতাম না। হয়তোবা আমার কারণে তোমার মৃত্যু হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও কাকা। তুমি ক্ষমা না করলে আমি তো মরেও শান্তি পাবো না। তাই বলে আমি ওখান থেকে সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে পিছন থেকে কেউ একজন আমাকে ধরেছে। পিছন দিকে তাকিয়ে দেখি আমার মামা। আমাকে বলতেছে, এখান থেকে চল, এখানে তো থাকাটা মোটেও ঠিক হবে না। তাই বলে আমাকে টান দিয়ে নিয়ে চলে গেল। তারপর থেকে ওই কবরস্থানের পাশে রাত্রে যে যায় সেই কান্নার আওয়াজ শুনতে পায়, আর একই কথা বারবার বলে, শুধুমাত্র তোর কারণে আমার মৃত্যু হয়েছে। যদি আমাকে এখানে না নিয়ে আসতি তাহলে হয়তো বা আমার মৃত্যু হতো না। দীর্ঘ 24 বছর যাবৎ এই একই ঘটনা ঘটে যাচ্ছে। সেই কবরস্থানের পাশ দিয়ে সন্ধ্যার পরে আর কেউই যায় না। আর রাত্রে তো ভুলেও না। রাতে যদি কেউ মারাও যেয়ে থাকে তাহলে তাকে পরের দিন সকালে দাফন করে। রাত্রে আর কখনো কেউ ওই কবরস্থানে যায় না। যদি ওই কবরস্থানে যায় তাইলে তাকেও মেরে ফেলবে। কিন্তু আলম কাকাকে কে মারলো? এই সমস্যার সমাধান আজও পর্যন্ত হয়নি। কে বা মারলো, কেমন করে মারা গেল, এটা কেউই জানে না। এটা সম্পূর্ণই অজানায় রয়ে গিয়েছে। এটা একটা রহস্য থেকে গেল। যাই হোক ভাই, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না সুমন ভাই, আপনি ভালো থাকবেন। আর ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলে যে সকল দর্শক বিন্দু অ্যাক্টিভ আছেন এখন পর্যন্ত, আশা করব আপনারা ভবিষ্যতেও থাকবেন। আমি যেরকম প্রথম থেকে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি, আপনারাও থাকবেন। যাই হোক, ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই মন থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আর কথা বাড়াচ্ছি না সুমন ভাই, আপনি ভালো থাকবেন না। আল্লাহ হাফেজ। এতটুকু বলেই ভাইটি তার ঘটনাটি এখানেই শেষ করেছে। ভাইয়ের কথাগুলো তো আমার অসম্ভব সুন্দর লাগলো, তার লেখাটাও খুবই সুন্দর। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আমাদের মাঝে তুলে ধরেছে। ঘটনাটা আমার খুবই ভালো লেগেছে। ঘটনাটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। যাই হোক, আপনারা যারা আমার এই ভিডিওটা নিয়মিত দেখেন, অনেক দর্শকই আছেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের অরিজিনাল ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে যেখান থেকে ভিডিও দেখেন, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, যে যেখান থেকে ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমাদের ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলেই অবশ্যই আসবেন। এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন। কারণ এখনো অন্য অনেক ফেক চ্যানেলে আমাদের এই ভিডিও আপলোড হচ্ছে, আমি অনেক দেখেছি। বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলেও আমাদের এই ভিডিওগুলো আপলোড হচ্ছে। আমাদের অরিজিনাল ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলটি
আমরা ঠিক যেভাবে সাজিয়েছি। আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। আমাদের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান বা যদি আপনাদের কাছে কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebaidi@gmail.com, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 019621356008। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আপনারা সবাই একটি কথা মাথায় রাখবেন, আমাদের কোনো ফেসবুক পেজ নেই বা আমাদের অন্য কোনো ইউটিউব চ্যানেলও নেই। আমাদের টিকটক বা ইনস্টাগ্রাম কোনো চ্যানেলও নেই। আমাদের শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল, এটাই ভূতের বাড়ি ইউটিউব চ্যানেল। আমাদের এর বাইরে অন্য কোনো প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট নেই। যাই হোক, আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখে থাকেন আপনারা সবাই অবশ্যই ইউটিউবে এসে ভূতের বাড়ি আরজে সুমন লিখে সার্চ দিলেই আমাদের কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে শো করবে। যাই হোক, ঘটনাটি আমি আর বড় করছি না, ছোট্ট একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করব ভালো লেগেছে। যাই হোক, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আপনারা কে রকম গল্প চান অবশ্যই পার্সোনালি আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী কি? ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।